নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন সায়ন ভট্টাচার্যের লেখা একটি সাসপেন্স থ্রিলার। গল্পের নাম মতিহারির আতঙ্ক। আজ তার প্রথম পর্ব। কলেজের সময় থেকে একাত্তা 4 বন্ধু, অভি, রাতুল, বিভা আর সত্য। মধ্য যৌবনে উত্তীর্ণ হয়েও ছন্দহীন কর্মমুখর জীবন যেন অসহ্য হয়ে উঠেছে সকলের। ছন্দ পাল্টাতে ভ্রমণের উদ্দেশ্যে পাড়ি দেয় শিলিগুড়ি শহরে। প্ল্যান মতো মতিহারির সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে 4 হুইলার নিয়ে রওনা হয় তারা। বহু খোঁজার পর মধ্যাহ্নে পৌঁছায় মতিহারির মন মাতানো গ্রাম্য পরিবেশে। দেখা হয় একটা অদ্ভুত গ্রাম্য ব্যক্তির সঙ্গে। সেই ভালো করে জায়গাটা ঘুরিয়ে দেখানোর কথা বলে। ছোট করে পিকনিক করার জন্য যাবতীয় খাদ্য সামগ্রী আর বাসনপত্র তারা গাড়িতে করে নিয়ে এসেছিল। আর খাবারের আয়োজন ও রান্না করে দেবার কথাটিও লোকটি বলে। বড় মাঠ, মাঠের পর মতিহারির ঘন জঙ্গল। বড় বড় গাছের ছায়া জঙ্গলটিকে ঢেকে রেখেছে। জঙ্গলের মাঝে একটা পুরো জমিদার বাড়ি। তার গা বেয়ে নেমেছে অসংখ্য গাছের শিকড়। জরাজীর্ণ বাড়িটির বেশ কিছু অংশ ধসে পড়েছে। মাঠের ঠিক পাশেই বড় একটা দিঘি। টলমল জলে সূর্যরশ্মি পড়ে সোনালি আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। শীতল প্রাণ চঞ্চল করে তোলা বাতাস বয়ে আসে দিঘির জলের ওপর দিয়ে। পিকনিকের খাবার খেতে বিকেল পেরিয়ে যায়। বাড়ি ফেরার আগে রাতুল আর সত্য একটু চোখ বুজে জিরোতে থাকে মাঠে। পরক্ষণেই ঘুমে অচেতন হয়ে পড়ে দুজনেই। সন্ধ্যা নামার পরে অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করতে থাকে চারিদিকে। অদ্ভুত লোকটি কিসের জন্য যেন অপেক্ষায় দূরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। তা অভি টের পায়। অন্যদিকে চোখ ফেরাতেই লোকটি অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। কিছুক্ষণ পর 1, 2, 3 বার অদ্ভুত জন্তুর আওয়াজ ভেসে আসে। দলে দলে এক জোড়া করে আলোক বিন্দু জ্বলে ওঠে। তারপর এক জোরালো ভয়ঙ্কর পাশবিক হুঙ্কার শুনে অভির শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সঙ্গে সঙ্গে জ্বলন্ত চোখগুলি তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। বিভা অস্ফুট স্বরে বলে ওঠে, এই এই অভি, ওগুলো কি আসছে রে? চলুন এবার আমরা চলে যাই গল্পটার শুরুতে। গুনগুন করে গান গাইতে গাইতে রুমের লক খুলে প্রবেশ করলো অভি ওরফে অভিমৈত্র। সল্টলেকের সেক্টর 5-এ IVI কোম্পানির ভালো একটা পদে চাকরি করে সে। বাড়ি বসিরহাটে। কর্মক্ষেত্র আর বাড়ির দূরত্বের ব্যবধান অনেকটাই বেশি। তাই সেখানকার এক অ্যাপার্টমেন্টে নিজ পোষ্যর সাথে থাকতে হয় 27 বছর বয়সী যুবকটিকে। নিতান্তই একাকী লাগে তার। দিনের শেষে প্রভুকে রুমের ভিতর প্রবেশ করতে দেখেই অভির জার্মান শেফার্ড পোলো ঝাঁপিয়ে পড়ল তার ওপর। তারপর প্রভুর কাছ থেকে বেশ কিছুক্ষণ আদর পাওয়ার পর ক্ষান্ত হলো পোলো মহারাজ। সেও চেটে দিতে লাগলো অভিকে। অভি বলতে শুরু করলো, আরে থাম থাম, বুঝি তোরও ভালো লাগে না। এই বদ্ধ ঘরে আবদ্ধ হয়ে থাকতে তোরও ভালো লাগে না। এই নীরস জীবন অসহ্য হয়ে উঠেছে বুঝলি। কিছু একটা প্ল্যান করতে হবে বলে অভি পোলোর দিক থেকে মুখ ফেরালো। পোলো যেন সবই বোঝে। ভঙ্গিতে বোঝায় এতে তারও সায় আছে। হঠাৎ ফোনে পিং শব্দ করে নোটিফিকেশন এলো। হোয়াটসঅ্যাপ গ্রুপ কোয়াড কম্পাউন্ডস এ রাতুল মেসেজ পাঠিয়েছে। কিরে, সব বেঁচে আছিস তো? বহুদিন কোনো কথাবার্তা নেই। এইভাবে যে তোরা বন্ধুত্ব জিনিসটা ভুলে যাচ্ছিস তা মেনে নিতে পারছি না। নিজ নিজ জীবনে এতটাই ব্যস্ত তোরা যে তোদের বন্ধুত্ব একবারও মনে পড়ে না। হায় রে কপাল। মেসেজটা দেখেও অভি আগে ছুটল ফ্রেশ হতে। বড়ই ক্লান্ত সে। আর এই ভ্যাপসা গরমে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। ফ্রেশ হয়ে স্ন্যাক্স হাতে নিয়ে টিভি দেখতে দেখতে প্রত্যুত্তর দিতে লাগলো সে।
আরে আরে, এত উত্তেজিত হচ্ছিস কেন? না রে ভাই, তোদের কাউকেই ভুলিনি। এই তো 2 সপ্তাহ আগে বিভার সাথে দেখা হয়েছিল আমার। অফিস আওয়ার থাকায় বেশি কথা হয়নি। আসলে কাজের ব্যস্ততা সব কিছুকে যেন দমিয়ে রেখেছে। রাতুল বলে উঠল। আর বাকিরা কি মঙ্গল গ্রহে পাড়ি দিয়েছে নাকি? রাতুল ঘোষ কথাটা কিছুটা উত্তপ্ত হয়েই লিখল। কোয়াড কম্পাউন্ডস গ্রুপের 4 জন সদস্য, বাকি 2 জন বিভা চ্যাটার্জি আর সত্য চৌধুরী। 4 জন ভিন্ন জায়গা থেকে কলকাতার নামী ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে আসে। তখন তাদের বন্ধুত্ব এতটাই গাঢ় ছিল যে সবাই তাদের একাত্ম ভাবত। সবসময় একসাথে এক বেঞ্চে বসা, একসাথে ক্যান্টিনে খাবার খাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, এইসব। তারা একসাথে থাকলে আর কারোর প্রয়োজন পড়তো না তাদের। আস্তে আস্তে সময় পাল্টাচ্ছে। কর্মমুখর জীবনে সেই বন্ধন ক্রমশ দুর্বল হয়েছে। মেসেজ সবাই সিন করেছে, আর অ্যাক্টিভ আছে এই দেখে অভি গ্রুপে ভিডিও কল করলো। যথারীতি সবাই যুক্ত হলো, আর অনেক দিনের জমানো কথার বর্ষণ আরম্ভ হলো তাদের মধ্যে। ছন্দহীন কর্মমুখর জীবনে বন্ধুত্বটাই যে জীবনী শক্তির শেষ খড়কুটো, তা উপলব্ধি করলো সকলেই। চলছে 2 ঘন্টা ধরে ভিডিও কল। আর যেন কেউ কাউকে ছাড়তেই চাইছে না। ঘড়ির কাঁটা টকটক আওয়াজ করে ঘুরেই চলেছে। শেষের টপিক নিয়ে আলোচনা করতেই রাত কাবার হলো। সবাই চাইছে অদৃশ্যমান শিকল বন্ধনী থেকে মুক্ত হতে, বিশুদ্ধ শীতল বাতাসে উন্মুক্ত হতে। সুতরাং কোথাও ঘুরতে যাওয়াটা আবশ্যক হয়ে উঠেছে। রাতুল বলে উঠল, তাহলে তোরা সবাই মিলে আমার বাড়ি চলে আয়। এখানে তো অনেক ঘোরার জায়গা আছে, তোদেরও ভালোই লাগবে। তোরা তো এর আগেও এসেছিলি এখানে, নতুন করে তোদেরকে আর কিছু বলার নেই। তারপর একটা পারফেক্ট প্ল্যান মতো ট্যুরে যাওয়া যাবে। আমি তো ভেবেছি একটা স্পেশাল জায়গায় যাব, যেখানে থাকবে কিছুটা অ্যাডভেঞ্চার। কি বলিস? রাতুলের বাড়ি গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ শিলিগুড়ি শহরে। ওই মিষ্টি শহরে অভি, বিভা আর সত্য আগেও এসেছিল, তবে তখন তারা সবেমাত্র টিনেজের গণ্ডি পেরিয়েছে। দার্জিলিংয়ের ট্যুরে গিয়ে সবাইকে শিলিগুড়িতে ভাড়া থাকতে হয়েছিল। তখন তারা ঘুরে পুরো শহরটার স্বাদ নিয়েছিল, স্টেডিয়াম, বাজার, আরও কত শত জায়গা। শিলিগুড়ি যে তাদের মনে কতটা জায়গা করে নিতে পেরেছে, তা তাদের উৎসাহের মাত্রা দেখে উপলব্ধ হয়। রাতুলের প্রস্তাব সকলে এক বাক্যে স্বীকার করল। তবে বিভা তার অফিসে চলা ইম্পর্টেন্ট প্রজেক্টের কথা বলে ট্রিপটাকে কিছুটা পিছিয়ে দেবার জন্য আর্জি করল। বিভা ছাড়া তাদের চলবে না, যতই হোক সবাই একে অপরের বেস্ট ফ্রেন্ড বলে কথা। চেয়ারের 4 পায়ার মতো তাদের মধ্যে সাম্যতা। কর্মক্ষেত্র তাদের দূরত্ব বাড়িয়েছে ঠিকই, কিন্তু মনের দূরত্ব বাড়াতে পারেনি। তা যেন আলোর গতিবেগের ন্যায় চির অটল। বেশ কিছুক্ষণ আলোচনার পর ঠিক হলো যাত্রাটা হবে অক্টোবর মাসে। পোলোকে ছাড়াও যে তাদের চলবে না, সেটা তারা অভিকে বুঝিয়ে দিল। সব ফাইনাল হওয়ার পর গুড নাইট বলে কল এন্ড হলো। ডিনার শেষ করে ক্লান্ত শরীরটাকে বিছানায় ফেললেও ভ্রমণের উত্তেজনায় অভির চোখে ঘুম এলো না। কত কিছু সে ভাবতে লাগলো। এক রাশ আনন্দ তাকে ব্যাকুল করে তুলেছে। তার মন যেন ইতিমধ্যে শিলিগুড়ি শহরে পৌঁছে গিয়েছে। ডাইনিংয়ের ঘড়ি থেকে 2 ঘন্টার আওয়াজ এলো। বিছানায় শুয়ে অভি অন্ধকার রুমে উড়ে বেড়ানো 2টা জোনাকিকে দেখতে দেখতে ঘুমের দেশে পাড়ি দিল। মাসের পর মাস অতিবাহিত হলো। ফোনে প্রায়শই কথাবার্তা হয় তাদের মধ্যে। বিবাহ কর্মসূত্রে নর্থ কলকাতায় থাকে। অভি আগেই 3 জনের ট্রেনের টিকিট রিজার্ভ করে নেয়। একসঙ্গে পোলোর ব্যবস্থাও করে নেয় ভ্রমণের জন্য। অবশেষে উপস্থিত হলো শিলিগুড়ি যাত্রার দিন। অভি আর বিভা শিয়ালদহের ট্রেনে উঠে পড়ল। পোলোকে উপযুক্ত কামরায় রেখে দিয়ে এলো অভি। প্রথমে পোলো কিছুতেই একা থাকতে রাজি হচ্ছিল না। মিনিট 3 নিরীহ প্রাণীটির সাথে সময় কাটিয়ে অভি নিজের কামরায় উঠে এলো। পোলোও যেন বাধ্য ছেলের মতো চুপটি করে যথাস্থানে ঘাঁটি গাড়ল। রাস্তায় অনেক গল্প হলো, যেন ছেলেবেলার দিনগুলো আবার ফিরে পেয়েছে তারা। মালদায় পৌঁছে আর এক প্রাণের সখা সত্য যুক্ত হলো।
এখন ডেস্টিনেশন একমাত্র নিউ জলপাইগুড়ি স্টেশন। তিনজনে মনের উত্তেজনায় জোয়ারে ফুলে ফেপে উঠছে। এত বড় বড় ছেলে মেয়েদের এরূপ আচরণে কোনো কোনো প্যাসেঞ্জার তিতিবিরক্ত হলো, আবার কেউ কেউ তাদের সঙ্গে গল্পে মশগুলো হয়ে উঠল। তবে কি বলুন তো, নিয়তি বা ভবিতব্য হলো একটা অ্যাক্ট ফ্যাক্টর। নিয়তি যে তাদের জন্য কি লিখে রেখেছে তা অস্পষ্ট। কোন বিপদের সম্মুখীন যে তারা হবে, কিংবা কি যে চরম সর্বনাশ ঘনিয়ে আসতে পারে তাদের জীবনে, তা বিষয়ে তারা সম্পূর্ণভাবে অজ্ঞাত। রাতুলের 7টা মিস কল দেখে অভি নড়ে চড়ে বসল। তারপরে রাতুলকে ফোন করল। হ্যাঁ, এই তো 15 মিনিটের মধ্যে এনজিপি পৌঁছাবো। ফোনে অভির বলা কথা শুনে রাতুল স্বস্তি পেল। রেডি হয়ে নে, চলে এসেছি প্রায়। কথাটা শুনে বিভা আর সত্য আর মোড়া চোখে বলল, দূর, এত সকালে কেউ ঘুম থেকে ডাকে নাকি? অভি, নিয়ে যখন এসেছিস চায়ের ব্যবস্থাটাও কর ভাই। হে মহারাজ, আমায় ক্ষমা করুন, এইটুকু সময়ে কামরায় আর চা উঠবে না। অভি কথাটা ব্যঙ্গ করে বলল। অবশেষে গন্তব্য স্টেশনে এসে উপস্থিত হলো 3 বন্ধু। সকাল বলে ভিড়টা কম, হকারের উপস্থিতিও কম। সবাই লাগেজ নিয়ে রেডি হলো। নামার তোড়জোড় শুরু হয়ে গেল। রাতুল অভিকে ট্রেন থেকে নামতে দেখে ছুটতে গিয়ে জড়িয়ে ধরল অভিকে। এই তো আমার প্রাণের সখা সখীরা আমার দেশের মাটিতে পদার্পণ করেছে, বলতে শুরু করলো রাতুল। স্টেশনে নেমে রাতুলকে দেখে বিভা মুচকি হাসে। মিস্টার ঘোষ, আপনি আমাদের এতটা কেয়ার করেন যে সকাল সকাল স্টেশনে এসে পাহারা দিচ্ছেন? সত্যের গলায় কাতরতার সুর। চা, আমি একটু চা পাবো না একটু চা খেতে? রাতুল বলে উঠল, লাগেজ নিয়ে গাড়িতে ওঠ, সব হবে, একদম বাড়ি গিয়ে সব হবে। বলেই ভারী লাগেজগুলো নিয়ে রাতুল এগিয়ে চলল। অভি, একটু দাঁড়া, বলে সোজা ওভারব্রিজের উঠে গিয়ে বহুদূরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার পর্বতমালা দেখতে লাগলো, আর সেই সঙ্গে ছবি তুলে নিল এক অপরূপ দৃশ্যের। বিভাও বলে উঠল, ইটস অসাম। সবাই হাঁ করে চারিদিক দেখতে দেখতে পৌঁছালো রাতুলের বাড়িতে। বেশ বড় সাদা দোতলা বাড়ি, সামনে বেশ কিছুটা জায়গা নিয়ে ফুলের বাগান। রজনীগন্ধার ঘ্রাণ নিয়ে বিভার চমৎকার লাগলো। 2টো বড় ওক গাছ আর কিছু ঝাউ গাছের কালেকশনও রয়েছে। আরও বহু ধরনের বহুবর্ষীয় গাছও চোখে পড়ে। সত্যি খুব সুন্দর জায়গা সহ বাড়িটা। উত্তরবঙ্গের বাড়িগুলোর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। পাকা ছাদ থাকা সত্ত্বেও টিনের চালা লাগানো। কারণটা খুব সাধারণ, প্রায়শই প্রবল বৃষ্টি হয় এখানে। রাতুলের মা অর্থাৎ মিসেস কৃষ্ণা ঘোষ তাদের আসতে দেখে বেরিয়ে এসে প্রথমে বিভাকে জড়িয়ে ধরে আদর করে। তারপর সবাই কৃষ্ণা কাকিমাকে প্রণাম করে। কৃষ্ণা দেবী বলে উঠলেন, তোরা কত বড় হয়ে গেছিস বাবারা, তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? ঘুরতে এসেছিস আমাদের বাড়িতে, সুতরাং এখন ছাড়াছাড়ির প্রশ্নই ওঠে না। আয়, ভেতরে আয়, ফ্রেশ হয়ে নিবি সবাই। অভি কিছু বলতে যাচ্ছিল, সত্য মাঝে বলে বসল, না না কাকিমা, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি, শুধু এরা আমাকে চা খেতে দেয়নি। কৃষ্ণাদেবী বললেন, আচ্ছা চলো, আগে চা, তারপর বাকি কথা হবে। তার আগে একটু ফ্রেশ হয়ে নাও। সত্যবাবুকে এই কদিন হরেক রকম খাবার করে খাওয়াবো, এবার শান্তি তো? সত্যি তো রাতুল, ওকে চা খাওয়াসনি কেন? সকালে চা না পেলে আমারও মনটা খারাপ হয়ে যায়, বুঝলে বাবা সত্য? শিলিগুড়ির তাপমাত্রাটা কম, যা স্বস্তিদায়ক। এখানে আসার পর থেকে শরীরটা চনমনে লাগছে তাদের। চা পান করার পর সবাই একটু রেস্ট নিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে ডাইনিংয়ে জমলো আড্ডা। কথা শুনে মনে হয় গল্পের অভাব সেথায় নেই। রান্না করতে করতে মাঝে মাঝে কাকিমাও এসে যোগ দিচ্ছেন গল্পে। বস্তুত এখানে এসে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। শুরু হলো জমাটি আড্ডা, চলল লাঞ্চের আগে পর্যন্ত।
কাকিমার হাতের রান্না খেয়ে সত্য মন্তব্য করে, ইতনা লজিজ খানা, লাগ রাহা হ্যায় কি সিধা জান্নাত আ গয়া হ্যায় হাম। শুনে সবার একটু হাসি পেল। টেবিলে কথা পারল রাতুল। আজ রাতেই ডিসাইড করে নেওয়া যাক কোথায় গেলে সবচেয়ে বেশি ভালো লাগবে, আর তার সাথে ভরপুর রোমাঞ্চটাও হবে। খেতে খেতে ইশারায় ঘাড় নাড়ল অভি আর বিভা। সত্যর দিক থেকে কোনো উত্তর এলো না। সে এখন খাবারে মনোসংযোগ করেছে। তার খাওয়া দেখে মনে হলো যেন এক ভিনগ্রহী আজই ধরাধামে পদার্পণ করেছে। দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। গাছের পাতার অগ্রভাগে লেগে থাকা জলের বিন্দুর ওপরে আঁকা বাঁকা ম্লান সূর্যরশ্মি এসে পড়েছে। টিয়া পাখির ঝাঁক ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে মাথার ওপর দিয়ে। সামনের নারকেল গাছের কোটরে শালিকটি মুখে করে খাবার এনে তার সন্তানের ক্ষুধা নিবারণ করাচ্ছে। মেঘলা আকাশের কোণে দূরে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা পর্বত শ্রেণীর কিছু অংশ দৃষ্টিগোচর হচ্ছে। এমন নৈসর্গিক দৃশ্য দেখার জন্য তারা বিকেলের দিকে ছাদে গিয়ে দাঁড়ায়। কি অপূর্ব দৃশ্য! সত্যি রাতুল, তোর কথা শুনে এখানে এসে ভালোই করেছি। একদম স্ট্রেসলেস লাইফ। বিভা পড়ন্ত বিকেলে ম্লান সূর্যের পানে চেয়ে কথাটা মনের ভেতর থেকে বের করে আনে। রাতুল বলে ওঠে, তোর এখানে এসে এমন মনে হচ্ছে ভালোই, কিন্তু আমি এখানে থেকেও তোর মতো এরকম অনুভূতি পাই না। তবে তোদের সান্নিধ্যই আমাকে ভালো লাগাচ্ছে। আবারও একসাথে সেই আগের মতো সময় কাটাবো ভেবেই আমার দারুণ লাগছে। রাতের দিকে মুষলধারে বৃষ্টি নামলো, সাথে মেঘের গোঙানি। প্ল্যান ভেস্তে যাবে বলে বেশ চিন্তিত প্রত্যেকে। কাল না হোক পরের দিন হবে, প্ল্যানটা আগেই সেরে রাখা ভালো। আবার গোল টেবিল বৈঠক শুরু হলো। অভি রাতুলকে বলতে বলল, নে শুরু কর, সাজেস্টেড প্লেসগুলোর নাম বল। রাতুল বলে উঠল, আমার সিলেক্ট করাই আছে, শুধু চাই তোদের সম্মতি। বিভা উত্তেজিত হয়ে বলে উঠল, ক্যারি অন ক্যারি অন। রাতুল বলতে শুরু করল, মতিহারি গ্রাম খুব সুন্দর একটা ট্যুরিস্ট স্পট। কিছু ছবি দেখেছি সেখানকার, আমার চমৎকার লেগেছে। বন, দিঘি, মাঠ, দূরে পাহাড় সমন্বিত এরিয়া। কিছুটা অঞ্চল সংরক্ষিত অরণ্যের মধ্যেও পড়ে। শীতকালের পিকনিক স্পট রূপে ব্যবহৃত হয়, অর্থাৎ ডিমান্ড বেশ থাকে শীতকালে। এখন মনে হয় বেশ ফাঁকাই থাকবে। অভি প্রশ্নের পর প্রশ্ন শুরু করে, আচ্ছা যাব কিভাবে? রুটটা জানিস তো? আচ্ছা এখান থেকে কতটা দূর হবে? রাতুল বিভার কাছ থেকে আইপ্যাডটা নিয়ে বলল, বলছি একটু অপেক্ষা কর। ম্যাপ ওপেন করে রাতুল সবার দৃষ্টি আকর্ষণ করল। শিলিগুড়ি শহর পেরিয়ে তিস্তা মহানন্দা ক্যানেলের ঠিক পাশ দিয়ে সমান্তরালভাবে চলে যাওয়া রাস্তা ধরে গজলডোবার উদ্দেশ্যে পাড়ি দিতে হবে। চলন্ত রাস্তা থেকে ডান দিকে একটা টার্ন নিয়ে সোজা এগিয়ে যেতে হবে, অর্থাৎ প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো সময় লাগবে মতিহারি পৌঁছতে। রাস্তাটা বুঝিয়ে দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল রাতুল, সম্ভবত তার মাকেও ব্যাপারটা বলতে। সে ফিরে এলে সত্য নিজের মতামত দেয়, বলে, আমরাও মতিহারি গিয়ে ছোট্ট একটা পিকনিক করলে কেমন হয়? সামান্য আয়োজন করে নিয়ে গেলে তো অসুবিধা হবে না, কিছু খাবার দাবারের ব্যবস্থার আয়োজন রাখলেই হবে। অভি, রাতুল আর বিভার মুখে হাসি খেলে গেল। তারাও হয়তো এটাই ভাবছিল। বিভা বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করল রাতুলকে, প্রোটেক্টেড ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে, তাহলে তো সেখানে বন্যজন্তু থাকাটা স্বাভাবিক। রাতুল সকলকে আশ্বস্ত করে বলল, হিংস্র জন্তুরা এসব বনে থাকে না। হ্যাঁ, তবে তিস্তা মহানন্দা ক্যানেলে হাতি জল খেতে আসে, তা আমার দেখা। বন্য বিড়াল, কিছু এন্ডামিক পাখিও রয়েছে সেখানে। ওইসব বন বাদার গাছগাছালিতে ভর্তি, আর তেমন কিছুই নেই। কাল সকালে যে বেরোনো যাবে না সেটা আমি শিওর, কারণ ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে আগামীকাল অধঃক্ষেপণের হার 88%। ওহে বর্ষণ দেবতা, আমাদের ভ্রমণের দিনগুলো থেকে বিরত থাকুন, এই আকুল প্রার্থনা আপনার কাছে। অভি অভিজ্ঞের ন্যায় কথাগুলো আওড়ালো।
কৃষ্ণা কাকিমা এর ফাঁকে এসে বলে গেলেন, হয়েছে অনেক জল্পনা কল্পনা তোমাদের, এবার সবাই গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা খেতে বসো। বৃষ্টির দিনে এই বাঙালি মেনুর আলাদাই পদমর্যাদা। ও মাই গুডনেস, ইলিশ মাছ ভাজা! সত্যর লোলুপ আকর্ষণ তাকে টেবিলের কাছে এগিয়ে নিয়ে গেল। বাঙালি বলে কথা, ফুডি হ্যাবিট না থাকলেই নয়। আপামর বাঙালি যে যুগ যুগান্তর ধরে খাদ্যরসিক। বেশ আয়েশ করে সকলে রাতের ডিনার শেষ করল। সেই দিনটা যে দ্রুত ঘনিয়ে আসতে চলেছে, এইভাবেই কি বিপদের দিকে মানুষ অজান্তেই এগিয়ে যায়? প্রবল জলধারা বিরামহীনভাবে ভূপৃষ্ঠে ঝরেই পড়ছে। বিশ্ববিধাতা যেন এই দিনটির অপেক্ষায় ছিলেন তার সমস্ত মেঘ বাদলকে আদেশের জন্য একই সঙ্গে গর্জে উঠে ভেঙে পড়ার। সম্ভবত ভোর রাত থেকেই প্রবল বর্ষণের দামামা বেজেছে। দেরি করেই দিনের শুরু হলো সকলের। বৃষ্টির শব্দ কার না শুনতে ভালো লাগে, আর তার সাথে ঘুমযুক্ত হলে তো সে সুখের কথা ব্যক্ত করাই অসম্ভব। অভির কথা মতো আজকের প্ল্যানে বিরতি রাখা হয়েছে, তবে এই বাদলের দিনে ঘুরতে এসে ঘরে বসে থাকাও একরকম বিরক্তিকর উদাহরণ। অগত্যা কি আর করা যায়। অভি সোশ্যাল মিডিয়ায় আর সত্য গেমে মনোনিবেশ করেছে। বিভাই একমাত্র যে কাকিমার কাজে হাত লাগাচ্ছে আর বেশ গল্পগুজব করছে। রাতুল ছাতা মাথায় তার বাবার আদেশে বাজারে বেরিয়েছে। বাড়ির পেছনের যে পুকুরটি আছে, যাকে ডোবা বললে যথেচ্ছ সম্মান দেওয়া হয়, তা কানায় কানায় জলে পরিপূর্ণ। খুদে খুদে মাছের আনাগোনা স্বচ্ছ জলের মধ্যে দেখা যায়। এই ছোট্ট প্রাণগুলোর জলের মধ্যে ছোটাছুটি আর খেলাধুলা জগতের প্রাণবন্ততার প্রতীক। ঢেকের দল একই সুরে তাদের অপ্রাচীন সঙ্গীতের আবহ গীতের ন্যায় পরিবেশন করেই চলেছে। বৃষ্টি কমলেও ঝিপঝিপ করে বৃষ্টি ক্রমাগত এই ভুবনকে ভিজিয়েই চলেছে। দূরের দৃষ্টি ক্রমাগত ঝাপসা থেকে ঝাপসাতর হয়েছে। ডোবার পাশে ওই যে ঝাঁকালো বৃষ্টিস্নাত গাছটি রয়েছে, তাতে বর্ষা কোকিলটি ক্রমাগত ক্লান্তহীন গলায় ডেকেই চলেছে, যেন বিশ্ব চরাচরের মালিককে প্রকৃতির প্রাণ সমন্বিত বস্তুর প্রতীকরূপে বর্ষণের প্রতি তার ভালোবাসার চাহিদা স্বরূপ অবারিত বর্ষণের প্রতি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। বৃষ্টির দিনে কাদা জল পেরিয়ে দু হাতে ঝোলা সমেত অর্ধসিক্ত শরীরে বাড়ির উত্তরাধিকারী প্রবেশ করে গলা খাকরিয়ে বলে, মা, এই বাজারগুলো নিয়ে আমায় উদ্ধার করো। ছুটে বিভা ব্যাগ দুটো তার হাত থেকে নিয়ে যায় ঘরের ভেতরে। ক্ষণিকের জন্য রাতুল অপ্রতিভ হয়ে পড়ে। একটু লাজুকতা খেলে গেছে তার মুখমণ্ডলে। পুরো ব্যাপারটি অভির দৃষ্টিতে আসে। দুপুর 1:30টার দিকে বৃষ্টির রেশ কমে এলো। ধীরে ধীরে মেঘ সরে সূর্যরশ্মি ডোবার জলে নিক্ষিপ্ত হয়ে চোখ ধাঁধিয়ে ওঠা আলোক বিকিরণ চারিদিকে ছড়িয়ে গেল। মাঝে মাঝে একটা বৃষ্টি ভেজা ঠান্ডা বাতাস মন মাতিয়ে দিয়ে বয়ে চলে যাচ্ছে ঘরের মধ্যে দিয়ে। রাতুল আর সত্য মনোনিবেশ করেছে গেমের আসরে। গুলির আওয়াজে বাড়িটাকে যুদ্ধক্ষেত্র বানিয়ে তুলেছে তারা। ঢালহীন তরোয়ালহীন নিধিরাম সর্দার বলে বিভা বিরক্ত হয়ে ছাদে চলে যায়। রাতুল কিছুক্ষণ পরে উঠে এসে অভিকে বলল, চাটুজ্জে কোথায় গেল রে? আমাদের খেলায় বিরক্ত হয়েছে বুঝি? রাতুল বরাবরই বিভাকে চাটুজ্জে বলে এসছে। এতে তাদের মধ্যে একটা ভাবাবেগ কাজ করে। অভি বলল, হ্যাঁ, আচ্ছা একটা সত্যি কথা বলবি? বিভা তোর হাত থেকে ব্যাগটা নেওয়ার সময় তোর মুখটা লাল হয়ে গেছিল কেন রে? রাতুল কথাটা এড়ানোর ভঙ্গিতে বলল, কই, কখন, কি আবল তাবল বলছিস? অভি বলল, কথা এড়াচ্ছিস? তোর বিভাকে ভালো লাগে বল, দেখ সত্যি করে বল, তবেই আমি এ ব্যাপারে ওর সাথে কথা বলতে পারি একান্তে। রাতুল আমতা আমতা করে বলল, দূর, কি যে বলিস, উই আর জাস্ট ফ্রেন্ড। অভি বলল, বলতেই পারিস আমাকে, আমি তোর বেস্ট ফ্রেন্ড বলে কথা। আমি সেই মুহূর্তেই দুজনের চোখে লক্ষ্য করেছিলাম, তাই এত শত কথা বলছি। প্রত্যুত্তরে রাতুল বলল, তাই নাকি? আমার প্রতি কি বিভার ইমোশন রয়েছে? না না, হতেই পারে না।
তুই যা তা বলছিস। আমার কাছ থেকে কথা বের করানোর জন্য তোর এই ফন্দি, সব বুঝেছি আমি। অভি বলে উঠল, না না ফন্দি নয়, যা দেখলাম তাই বললাম। আচ্ছা, আমি বিভার সাথে পরে কথা বলে দেখব, আপাতত লাঞ্চ উপভোগ করা যাক। অভি আর রাতুল খেতে বসে শুনল সত্যর লাঞ্চ সম্পন্ন হয়েছে। সে এখন বহাল তবিয়তে নিদ্রার জগতে পাড়ি দিয়েছে। কৃষ্ণা কাকিমা রাতুলকে খাওয়া শেষ করে বিভাকে ডেকে দেওয়ার আদেশ দিলেন। দ্বীপ্রহরের মেঘমুক্ত আকাশে ঈষদুষ্ণ কোমল বাতাস বইছে। ভগ্ন শুভ্র স্তূপাকার মেঘ আশ্বিনের আকাশে দলে দলে উড়ে যাচ্ছে। রোদে ভেজা ঘাস আর গাছপালা তপ্ত হয়ে এক প্রকার গন্ধ উত্থিত হচ্ছে। মনে হচ্ছে যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের ওপর এসে লাগছে। রাতুল বিভাকে ছাদে ডাকতে এসে নিশ্চুপভাবে দাঁড়িয়ে থাকা বিভাকে দেখে সেও কিছুক্ষণ একভাবে দাঁড়িয়ে রইল। দূরের এক নাছোড়বান্দা পাখি এক টানা সুরে প্রকৃতির দরবারে তার নালিশ আবৃত্তি সুরে পেশ করছে। বড্ড একাকী লাগছে ছাদের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা এই দুই মানব মূর্তির। ক্রমে মনে হতে লাগলো সেই পাখি এই কথাই বারবার বলে চলছে, এবং জনহীন দ্বীপ্রহরের মিষ্টি বাতাসে দুলতে থাকা ঘাস আর শুষ্ক পাতার খসখস আওয়াজও কতকটা সেইরূপ অর্থ ব্যক্ত করছে। আচমকা ধ্যান ভাঙল বিভার। পিছনে ফিরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা রাতুলকে সে লক্ষ্য করল। এরূপে রাতুলকে দেখতে বড়ই ভালো লাগছে তার। এক মায়াময় নস্টালজিক প্রকৃতি রচিত হয়েছে চারপাশে। তার সাক্ষীরূপে দণ্ডায়মান এই দুই মানব মূর্তির মন ব্যাকুলতায় ভরে যেন কিছু একটা অসমাপ্ত শব্দ নির্ভর বাক্য বলতে চায় তারা। আরও একবার কৃষ্ণাদেবীর ডাকে হুঁশ ফিরল দুজনের। খানিকটা লজ্জা মেশানো সুরে রাতুল বলে, মা লাঞ্চ রেডি করে রেখেছে, তুই আসছিস না দেখে আমি ছাদে চলে এলাম তোকে ডাকতে। খেতে চল, এখানে দাঁড়িয়ে আছিস? বিভা বলল, হ্যাঁ যাচ্ছি। মনটা যেন হারিয়ে গিয়েছিল শিলিগুড়ির এই লাস্যময়ী চেহারার সৌন্দর্য উপভোগে। বলে চোখ টিপে হাসি মিশ্রিত কণ্ঠে বিভা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। রাতুল সেই দিকেই চেয়ে রইল। তবে অভির কথাটাই কি ঠিক? বিভাকে দেখে তার এমন আলাদা রকমের ভাবাবেগ জেগে ওঠে কেন? তবে কি সত্যি বিভা তার মনে জায়গা করে নিয়েছে? এত শত ভাবতে গিয়ে রাতুল হারিয়ে যায় চেনা জগতের এক অজানা আলোক উজ্জ্বল কুঠুরিতে। অভির পায়ের শব্দে আনমনামন ফিরে আসে চেনা জগতের চারপাশ বাঁধানো ছাদের ধারে। অভি বলে উঠল, কিরে, কিছু কথা হলো? রাতুল বলে উঠল, না, এখন নিজের ওপরে সন্দেহ হচ্ছে আমার। আমি জানতে পারলাম না, অথচ তুই দূর থেকে আমার মনের কথা পড়ে ফেললি কি করে? রাতুল জিজ্ঞাসু দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে রইল। অভি একটা মুচকি হাসি দিয়ে তার শত প্রশ্নের জবাব এক লহমায় ব্যক্ত করল। সেই কলেজ লাইফ থেকে দেখে আসছি বিভাকে, তখন এইসব ভাবতাম না। তোরা এখানে আসার পর থেকেই যেন আমি মাঝে মাঝে কল্পনার দুনিয়ায় হারিয়ে যাচ্ছি। বিভা একটা চমৎকার অনবদ্য মেয়ে, যেমন পড়াশোনায় তেমনি কর্মদক্ষতায়। মনে আছে কলেজের অ্যানুয়াল ফাংশনের দিনে ওর সেই তাক লাগানো পারফরমেন্স? শুধু খারাপ লাগে এটাই, মাতৃহারা মেয়েটি বড়ই একাকী, অথচ সব সময় তার প্রাণচঞ্চল প্রকৃতি যেন আমাকেও অবাক করে দেয়, যেন সে দুনিয়ার সবচেয়ে সুখী। এখন তো কাজের সূত্রে তার বাবার কাছ থেকেও তাকে অনেক দূরে থাকতে হয়। সুখী মনের দুনিয়ায় যে একাকিত্ব নামের একটা বড় খাদ রয়েছে, তার গভীরতা আন্দাজ করা যথেষ্ট কঠিন। এই প্রাণবন্তটার জন্যই হয়তো একাকিত্বের ভ্রুকুটি তার মনে আঁচড় কাটতে পারেনি। রাতুলের কথা শেষ হলে দুজনে বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে থাকে। তারপর রাতুল আবার বলে ওঠে, আচ্ছা চল, রেডি হয়ে নে, শহরটা তোদের আরও একবার ঘুরিয়ে দেখাই। নিচে গিয়ে ওদের বলে দে আমি আসছি। বলে রাতুল ফ্রেশ হতে নিচে নেমে যায়। চারিদিকে কৃত্রিম আলোর জ্যোৎস্না। অগণিত লোক কাজ শেষে বাড়িমুখো হচ্ছে। আবার কেউ পরিবার সহ হংকং মার্কেটে এসেছে কেনাকাটি করতে। তারা প্রথমে পাড়ায় ঘুরতে বেরিয়েছিল। সামনেই পুজো, তাই প্যান্ডেলের তোড়জোড় শুরু হয়ে গেছে।
অনেক প্যান্ডেল তারা ঘুরে ঘুরে দেখল। তারপর হংকং মার্কেটে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালো, এক দোকান থেকে আর এক দোকান ঘোরাঘুরিতে আর জিনিসপত্র কেনাকাটিতে। সত্য বলে উঠল, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কাল আবার সকাল সকাল বেরোতে হবে আমাদের। এখানে থেকে দেরি করে লাভ নেই, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, চল। ডিনার শেষ করে দ্রুত সবাই আগামীকালের জন্য প্রস্তুতি শুরু করে দিল। শরতের সকালে কুলকুল করে শীতল বাতাস বয়ে চলেছে। ভোর থেকে শুরু হওয়া পাখিদের কলকাকলির রেশ এখনো বিরাজমান। বাগানের মধ্যে বৃষ্টিস্নাত শ্বেত রজনীগন্ধার সুবাস যেন রৌদ্রোজ্জ্বল প্রভাতের পটভূমিকা রচনা করেছে। নীলাকাশের অতি চেনা সেই পেজা তুলোর ন্যায় শুভ্র মেঘের দল ছোঁয়াছুঁয়ি খেলার ভঙ্গিতে অদৃশ্য নদীর স্রোতের তোড়ে ভেসে চলেছে। প্রকৃতির লাবণ্যমাখা সৌন্দর্য সেই নদীর অগাধ গভীরে তার ডানা মেলে ধরেছে। গাছপালার ডালে ডালে সদ্য অঙ্কুরিত ক্ষুদ্র পত্রপল্লব প্রকৃতির নবযৌবন লাভে অগ্রমুখী হয়েছে। ডোবার জলে শত শত অতীব ক্ষুদ্র মাছের দল আজ তাদের অস্তিত্ব রক্ষায় মরিয়া হয়ে উঠেছে। ধরণীতে চির বিরাজমান এই বাস্তব জগৎ মনে হয় কোনো স্বপ্নজড়িত দুনিয়ার প্রকৃতি স্বরূপ। সকাল 6:45। রাতুল বাদে বাকিদের ঘুম থেকে উঠে এক কাপ করে চা খাওয়া হয়ে গেছে। হয়তো বাড়ি থেকে দূরত্বটা বেশি না হওয়ায় উত্তেজনাহীন মন নিয়ে স্বপ্নের দেশে পুষ্প বিন্যস্ত বাগানে সময় কাটাচ্ছে রাতুল। বিভা হাতে করে কিছুটা জল নিয়ে গিয়ে অত্যন্ত ধীরভাবে অথচ একটানা ধারাবাহিকতায় ফোঁটা ফোঁটা করে জল রাতুলের মুখের উপরে ফেলতে শুরু করে। এদিকে স্বপ্নের দুনিয়ায় পুষ্পের ঘ্রাণ নিতে থাকা রাতুল হঠাৎ গায়ে জল পড়ার অনুভূতি পায়। তারপর বাগান জুড়ে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়। আচ্ছা, স্বপ্নের দেশেও কি বৃষ্টি হয়? ঘুম থেকে ধরপর করে জেগে উঠে বিভার এই দুষ্টুমিতে অবাক হয়ে ওঠে। তারপর ব্যাপারটা মনস্থ করে গম্ভীর হয়ে ফ্রেশ হতে বেরিয়ে যায়। রৌদ্রোজ্জ্বল পুষ্পশোভিত বাগানে বিলাসরত রাতুলের আচমকা বর্ষণের মুখোমুখি হওয়াতে রাতুল যতটা রাগান্বিত হয় তার চেয়ে ঢের বেশি হাসিতে ভরে ওঠে বিভার মন। কথাটা প্রকাশ্যে ছড়িয়ে পড়তে হাসির রসনা ছড়িয়ে পড়ে সকলের মুখে। সত্য ব্যঙ্গ করে রাতুলের উদ্দেশ্যে বলে, ইস, ব্যাপারটা ক্যামেরাবন্দি করতে পারলে খুব ভালো হতো। কিছু বাদে রাতুল সবার উদ্দেশ্যে বলে ওঠে, মিস্টার অভিমৈত্র, দ্য মোস্ট এলিজিবল অ্যান্ড ইন্টেলিজেন্ট ব্যাচেলার, আজ আমাদের জার্নির লিডার। অভি বলে উঠল, আমি? না, মানে আমি কেন? রাতুল বলল, আছে, নিশ্চয়ই কারণ আছে। তোকে প্রপার বলে মনে হচ্ছে আমার সব থেকে। আর হ্যাঁ, পোলোর কথা তো ভুলেই গেছিলাম। কাকা যে সেই ওকে নিয়ে গেল, মনে হচ্ছে নিজের ছেলে করে নিয়েছে, আর তোকে ফেরত দেবে না পোলোকে। তুই গিয়ে ওকে নিয়ে আয়, না হলে বেরোতে বড্ড দেরি হয়ে যাবে। বলেই রাতুল চলে গেল। সকাল 8টা। রাতুল আর সত্য ছোটাছুটি শুরু করে দিয়েছে সবকিছু গোছাতে। রাতুলদের গাড়ি আজ পাওয়া যাবে না, কারণ রাতুলের বাবাকে আজ দূরে যেতে হবে মিটিংয়ের কারণে। যাওয়ার পূর্বে তিনি 4 জনকে বললেন, দেখো বাবা মায়েরা, তোমরা রাতুলের বয়সী, আমার ছেলেমেয়ের মতোই, তাই বলছি, খুব সাবধানে যেও। যেখানে যাচ্ছ সেখানে কিন্তু নেটওয়ার্ক পাবে না, জায়গাটা আমারও অচেনা। প্রত্যেকে একে অপরের খেয়াল রেখো। আর আমি তোমাদের জন্য একটা গাড়ির অ্যারেঞ্জ করে রেখেছি, সেটা কেউ গিয়ে পিক আপ করে নিও আমার ভাইয়ের কাছ থেকে। রাতুল বলে উঠল, আচ্ছা বাবা, আমরা সাবধানেই যাব, তুমি চিন্তা করো না। রাতুলের সঙ্গে সঙ্গে বাকিরাও মাথা নাড়ালো। অভি পকেট থেকে ফোন বের করে দেখলো 9:15 বাজে। তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল তার প্রিয় সঙ্গী পোলোকে আনতে। গোটা একদিন নিরীহ প্রাণীটা তার প্রভুকে দেখেনি। অভির কাছে ছুটে গিয়ে কত অভিযোগ করতে শুরু করলো পোলো। রাতুলের কাকা পোলোকে যথেষ্ট আদরে রাখলেও নিজের বন্ধুর ন্যায় প্রভুর কাছ থেকে দূরে থাকার কষ্ট সেও বোঝে। চটপট পোলোকে গাড়িতে উঠিয়ে অভি রাতুলের বাড়ির সামনে এসে পৌঁছলো। রাতুল আর সত্য রেডি হয়ে বাইরে বেরিয়ে এসেছে, কেবল বিভা অনুপস্থিত। রাতুলকে দেখে অভি তার হাতে গাড়ির চাবি দেয়। রাতুল বলে ওঠে, বেরোতেই যদি এত দেরি হয় তাহলে তো আমরা অনেক দেরিতে পৌঁছাবো।
পিকনিকের জিনিসপত্রগুলো গাড়ির ভেতরে রাখতে আমাকে একটু সাহায্য কর। বলেই রাতুল গাড়ির দিকে পা বাড়ায়। সব কিছু যখন রাখা কমপ্লিট তখন বিভা বেরিয়ে আসে। হালকা গোলাপি রঙের চুড়িদারে বিভাকে যেন একটু বেশি সুন্দর লাগছে। সত্য বলে, গ্রেট, তাহলে লুডুর গুটির সব কালার কমপ্লিট হলো। বিভা বলে, অ্যালগি গ্রিন আর পিঙ্ক কবে থেকে লুডুতে অ্যাড হলো? রাতুল গাড়ির হর্ন বাজিয়ে বলে ওঠে, আচ্ছা আচ্ছা হয়েছে, এবার প্লিজ চল, অনেকটাই দেরি হয়ে গেছে। গাড়িতে এসে সবাই উঠে বসতেই গাড়ি এগিয়ে চলল মতিহারির উদ্দেশ্যে। শহরের এক প্রান্ত সবুজ ঘেরা, সবুজ গাছগাছালি দিয়ে বিস্তৃত পিচ রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে। দেখার মতো বিষয়, গোটা শহর জুড়ে অজস্র সরু সুতোর ন্যায় নদী বয়ে চলেছে এদিক ওদিক পানে। সেই রকম একটা নদীতে ছোট ছেলের দল জল নিয়ে ছোড়াছুড়ি খেলছে। আরও কিছুটা অতিক্রম করে নজরে আসে দিগন্ত বিস্তৃত বড় বড় মাঠ। বৃষ্টির জল শহর থেকে নেমে এসে জলমগ্ন করে তুলেছে প্রান্তহীন মাঠগুলিকে। ধীরে ধীরে নজরে আসে চায়ের ক্ষুদ্র বাগান। সমতল এলাকায় চা চাষ হয়তো আমাদের প্রথমবার দৃষ্টিগোচর হয়, তাই অবাক দৃষ্টিতে সেই পানে চেয়ে থাকা। 11:30 নাগাদ যখন তারা ক্যানেলের ব্রিজের ওপর উঠল, সামনে একটা বোর্ডে গজলডোবা নামটা লক্ষ্য করে রাতুল গাড়ি বড় রাস্তার দিকে ঘুরিয়ে নিল। পথের সঙ্গী হিসেবে বাম দিকে যুক্ত হলো তিস্তা মহানন্দা ক্যানেল। সামনের সিটে রাতুলের পাশে বসে বিভা, পেছনে সত্য আর অভি একসাথে বসে। অভি পোলোকে নিয়ে বসে বাইরের সকল দৃশ্য উপভোগ করছে। গাড়ি চলতে শুরু করার কিছু বাদে ঘুম কাতুরে সত্য এই সকল নৈসর্গিক মোহ ত্যাগ করে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। বিভা বলে উঠল, রাতুল, এখনো কতটা যেতে হবে? অনেকক্ষণ ধরেই তো চলেই যাচ্ছি, এবার তো মনে হচ্ছে ভুটান পৌঁছে যাব। রাতুল বলে উঠল, এই তো চলে এসেছি, তোরা বাইরেটা দেখ, কত সুন্দর পরিবেশ। শরতের মিষ্টি রোদও যেন ঠিকরে পড়ছে গাড়ির ভেতরে। গরম ক্রমশ বেড়েই চলছে। অভি বলে ওঠে, ভাই এসিটা অন করে দে, টেকা দায় হয়ে পড়ছে, তার ওপরে এসব সোয়েটার, উফ। রাতুল আমতা আমতা করে বলে, কম সময়ে যা পেয়েছি সেটাই ভাড়া করেছি। গাড়িতে যে এসি নেই সেটা আমারও জানা ছিল না, অগত্যা সব উইন্ডো ওপেন করে রাখ। অভি হাঁপসে উঠে বলল, তাহলে গাড়িটা সাইডে পার্ক কর, একটু বাতাস খেয়ে আসি। একটু ফাঁকা জায়গা থেকে রাতুল গাড়িটা থামালো। সত্য ঘুম থেকে জেগে উঠে বলল, আমরা কি পৌঁছে গেলাম নাকি? বিভা ঘুম কাতুরের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক সুরে বলল, না গো খোকা, তুমি ঘুমাও, এটা হাফ টাইম চলছে। সকলেই গাড়ি থেকে নেমে পড়ল। সোয়েটার মাফলার খুলে গাড়ির মধ্যে রেখে দিল। অভি প্রাণ ভরে ক্যানেলের ওপর দিয়ে বয়ে আসা শীতল বাতাসের আস্বাদন করল। কি অদ্ভুত আর সুন্দর পরিবেশ। বামে খাল, ডানে ঘন বন। খাল থেকে কুলকুল করে শব্দ আর বন থেকে শুকনো পাতার মর্মরানি ও বিচিত্র পাখির অজানা কলকাকলির রব ভেসে আসছে। সত্য নাটকীয় ভঙ্গিতে বলল, বুঝতেই পারছি, এমন পরিবেশে লেখক মন জেগে ওঠে। তুই বরং এখানে থেকে গল্প লেখ, এমনিতেই গাড়িতে থেকে বোর হচ্ছিস। অভি বলে উঠল, আমি বোর হচ্ছি? খাল ধারে দণ্ডায়মান ওই নরনারীকে দেখ, কতই না সুখ দুঃখের গল্প জুড়েছে তারা। সত্য সামনে দুজনের উদ্দেশ্যে বলল। রাতুল বলে উঠল, ফালতুকা বকা বন্ধ কর, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, এখানে এতক্ষণ দাঁড়ানো নিরাপদ নয়। এই সমস্ত জনহীন ফাঁকা জায়গায় প্রায়শই ছিনতাই হয়। বিভা রাতুলের দিকে চেয়ে বলল, আর 5 মিনিট প্লিজ। রাতুলের হঠাৎ নজর গেল বিভার নেকলেসের দিকে। খুব সরু একটা নেকলেস, তাতে একটা গোলাপি বর্ণের জেম বসানো। রাতুল বিভাকে প্রশ্ন করল, মিস ইন্টেলেকচুয়াল লেডি, তোর গলায় ওটা কিসের নেকলেস? বিভা বলল, ও এটা এটা প্ল্যাটিনামের, খুব সুন্দর তাই না? বাবা জন্মদিনে এটা আমাকে গিফট করেছিল। রাতুল বলল, হাউ প্রিসিয়াস, সত্যি খুব সুন্দর, আমাকে একবার দে দেখি।
বিভা গলা থেকে খুলে নেকলেসটা রাতুলের হাতে দিয়ে বলল, শিওর? এই নে। অভি আর সত্য এগিয়ে এসে দেখল, এত দামি একটা জিনিস সঙ্গে করে কেউ আনে? রাতুল, তাড়াতাড়ি এখান থেকে চল, বেরিয়ে পড়ি, অভি বলে উঠল। রাতুল নিষ্পলক চোখে বলল, বিভা, এটা আমাকে আজকের জন্য রাখতে দিবি? অভি বলে উঠল, এ কি সব বায়না রাতুল, যদি হারিয়ে যায়? না না বিভা, ওটা ওকে দিস না। বিভা হাসতে হাসতে চোখ টিপে বলল, ও বাচ্চা ছেলে নাকি যে হারিয়ে ফেলবে? অফকোর্স তুই এটা নে। আর হ্যাঁ অভি, হারিয়ে গেলে না হয় তোরা তিনজনে মিলে আমাকে বানিয়ে দিবি। সত্য বলে উঠল, এই না না, এটা চিটিং, আমি খেলছি না। অভি বলল, সত্য বুঝলি, আমাকে আর তোকেই নেকলেসটা পাহারা দিতে হবে। রাতুল সবাইকে নিশ্চিন্ত করে বলল, ডোন্ট টেন্স আপ গাইস, আমি খুব যত্ন করেই আমার কাছে রাখবো। গাড়ি আবারও এগিয়ে চলল, ঘন বন আর খাল ঘেরা সোজা রাস্তা ধরে। খালের ওপর কিছু কিছু জায়গায় হাতির পায়ের ছাপ তারা দেখতে পেল। রাতুল বলল, এই সব জায়গায় ওরা জল খেতে নামে, তাই ওদের ফুটপ্রিন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। পোলো চলন্ত গাড়ির ফ্লোরে মুখ গুজে পড়ে রইল। সত্য বিরক্তির স্বরে বলল, সেই তখন থেকে বলছিস, এই তো পৌঁছে গেছি, আর কত দূর বলতো? এই পথ তো শেষই হচ্ছে না। রাতুল বলল, তা আমি কি করব? তোদের তো আমি ম্যাপ দেখিয়েই এনেছি। সত্য আবারও বলল, ম্যাপে তো জার্নির কথা লেখা থাকে না, এর থেকে সেবক গেলেই ভালো হতো। রাতুল এবারে ক্ষেপে উঠে বলল, সেটা তো আগে বলিসনি, আমি যখন মতিহারির কথা বললাম তখন তো হ্যাঁ হ্যাঁ করলি। মনে হচ্ছে আমি যেন তোদেরকে জোর করে নিয়ে এসেছি। পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে ঝগড়ার পর্যায়ে দেখা যাচ্ছে। এই দেখেই অভি চেঁচিয়ে বলে উঠল, এই তোরা থাম, সামনেই ডান দিকে টার্ন নিয়ে ছোট রাস্তায় প্রবেশ করব, এমনিতেই গরম লাগছে, তারপর ঝগড়া শুরু করিস না। কথা না শুনলে আমি এখনই ফিরে যাব। ডানে ঘন গাঢ় সবুজ বন অতিক্রম করে এলো অসংখ্য পাহাড়ি লজ্জাপতির গাছ। গোলাপি রঙের গোলকের ন্যায় পরাগরেণু সমৃদ্ধ ফুলগুলো আগাছার মধ্যে শোভা বিকিরণ করছে। ডান দিকে টার্ন নিয়ে কাঁচা পাকা রাস্তার মধ্যে দিয়ে চারজন কলহের পর শান্তির চরম নিদর্শন রূপে নিঃশব্দে অসীমের উদ্দেশ্যে গতি নিল। কলেজ লাইফে অভি ছিল চারজনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ও সব কাজে দক্ষ। তার প্রতিভার অন্ত ছিল না। বন্ধু হিসেবে তাকে পেয়ে তারা অত্যন্ত কৃতজ্ঞ ছিল। কাজেই সকলেই তার কথা শুনে চলত। কিছুটা দূর আসতে নজর এলো মূল রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা অংশ সোজা বিস্তৃত, অপরটি বাম দিকে পাতলা চাদরে ঘেরা বনের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। হঠাৎই গাড়ি থামিয়ে দেয় রাতুল। তারপর চিন্তিত সুরে বলে, দেখো কাণ্ড, এখন কোন রাস্তা দিয়ে যেতে হবে কিভাবে বুঝবো? ম্যাপে তো এসব কিছুই উল্লেখ ছিল না। অভি বলে উঠল, চোখ কান খোলা রেখে রাস্তায় চলতে হয়। উত্তর যে প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে তা জানিস না? সোজা তাকিয়ে দেখ। রাতুল বলল, মানে? সামনের বনে তারজালি ঘেরা নেটের ভেতরে একটা মরচে ধরা লোহার রটের সঙ্গে আটকানো সাইনবোর্ডে লাল কালি দিয়ে লেখা, মতিহারি গ্রাম। ঠিক তার নিচে বাম দিক নিদর্শন করে একটা সরু গাছের ডাল বাঁধা আছে, যা যথাযথই মতিহারির পথনির্দেশ। অভি সেই দিকে লক্ষ্য করে আঙ্গুল দিয়ে দেখালে রাতুল বলে ওঠে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ উত্তর পেয়ে গেছি। গাড়ি স্টার্ট করে সোজা পথ ছেড়ে বাম দিকে গাড়ি ঘুরিয়ে নেয় রাতুল। বন আচ্ছাদিত মেঠো পথ ধরে ক্লান্তি ঝেড়ে নতুন উন্মাদনের সাথে রওনা দিল তারা। ঝোপঝাড় ক্রমশ ঘন হয়ে বড় বড় গাছে পরিবর্তিত হলো। দীর্ঘ উঁচু গাছগুলি শামিয়ানার ন্যায় ঢেকে ফেলেছে সামনের পথ। অন্ধকারময় পরিবেশে শামিয়ানার কিঞ্চিত ফাঁক থেকে রোদের ঝিলিক উকি দিচ্ছে। সামনের রাস্তা অত্যন্ত বন্ধুর, কাজেই গাড়ি যেন লাফিয়ে লাফিয়ে চলতে শুরু করলো। বেশ কিছুটা এগিয়ে গিয়েও জনবসতির কোনো ছাপ নজরে এলো না। বন ক্রমশ ঘন হচ্ছে।
ক্রমশ তারাও হতাশ ও আশঙ্কাগ্রস্ত হতে লাগলো। মনে হতে লাগলো গভীর বন তাদের গাড়ি সমেত গিলে নিচ্ছে। গভীর বনের অতল তলে তারা একটু একটু করে যেন নিমজ্জিত হচ্ছে। হঠাৎই বিভা আশঙ্কাগ্রস্ত হয়ে বলে উঠল, আমরা ভুল পথে চলে আসিনি তো? এখানে তো মানুষের কোনো চিহ্নই নেই। আমার কেমন যেন ভয় ভয় করছে। ঠিক তখনই একটা গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে গাড়ির ডান দিকের ভিউ ফাইন্ডারটা ভেঙে গেল। রাতুল বলে উঠল, হ্যাঁ, এটাই হতে বাকি ছিল আর। বলেই রাতুল গাড়ি থেকে নেমে পড়ল। পোলো বাদে বাকিরাও গাড়ি থেকে বেরিয়ে এলো। রাতুল বিব্রত হয়ে বলে উঠল, দূর, নেটওয়ার্কও নেই। বাবাকে যে কল করে জানাবো সেটাও অসম্ভব। সত্য বলল, 1:30 বেজে পার। একটা ফাঁকা জায়গা পেলেও সেখানেই পিকনিকটা সারা যেত। রাতুল বলে উঠল, এখানে আবার সন্ধ্যা নামলে ফিরতে অসুবিধার সম্মুখীন হতে হবে। অভি, যা করার চটপট ভাবতে হবে, বুঝলি? দূরের ঝোপঝাড়ে হঠাৎ একটা লোককে অভি দেখতে পায়। বনের ভেতর থেকে বেরিয়ে এসে লোকটি ভাঙা রাস্তা ধরে তাদের দিকে অগ্রসর হতে শুরু করে। সত্য বলে ওঠে, ওই তো একটা লোক আসছে। ওর কাছে জেনে নিলেই তো হয় আমরা ঠিক দিকে যাচ্ছি কিনা। লোকটি খুঁড়িয়ে খুঁড়িয়ে তাদের সামনে এসে উপস্থিত হয়। দুপুর 2টো, চারিদিক শুনশান। নাম না জানা রং বেরঙের পাখি গাছের উঁচু ডালে বসে ডেকেই চলেছে। চারিদিকে এতটাই নিস্তব্ধতা যে সূক্ষ্মতর শব্দও কানে ভেসে আসছে। পোকামাকড়ের ক্রমাগত ঝিঝি শব্দ কানে তালা লাগিয়ে দিচ্ছে। গভীর বনানী থেকে হঠাৎ উদিত লোকটিকে অভি চোখ ছোট করে দেখতে লাগলো। লোকটি সত্যি অদ্ভুত। তামাটে বর্ণের শীর্ণকায় দেহে লোমের আধিক্য, কিন্তু মজবুত শরীর। গায়ে বস্ত্র নেই, কেবল ধুতির ন্যায় কাপড় পরনে। খালি পা, গোটা শরীরে ধুলোর প্রলেপ রয়েছে, আর হাতে পায়ে গুঁড়ো গুঁড়ো মাটি লেগে রয়েছে। মুখটার গঠন একটু আলাদাই রকমের, ঠিক যেন কতকটা ছুচলো, আর তাতে খোঁচা খোঁচা কাঠির ন্যায় দাড়ি আর গোঁফ। মাঝবয়সী গ্রাম্য লোকটিকে মতিহারি গ্রামের বাসিন্দা বলেই মনে হলো। এছাড়াও সে যে চরম দারিদ্রতার শিকার তা তার বেশভূষায় ফুটে উঠেছে। লোকটি ঠিক তাদের সামনে এসে বলল, বাবুরা, আপনারা এই জঙ্গলে কি করতে আইছেন? সত্য বলে উঠল, আমরা মতিহারি গ্রামে যাব পিকনিকের জন্য, কিন্তু এখানে তো শুধুই বন, জনবসতি, গ্রাম এসব কোথায়? লোকটি বলে, সে তো বাবু আপনারা অনেকক্ষণ আগেই বেরিয়ে এসেছেন। এই রাস্তা ধরে 10 মাইল পেছনে গ্রাম। রাতুল ব্যগ্র হয়ে বলে উঠল, কি বলছো কি? আমরা তো সাইনবোর্ডের তলায় সেই গাছের ডালটা দেখে এদিকে এলাম। লোকটি বলে উঠল, গ্রামের দুষ্টু ছেলে মেয়ের দল বোধ করি ওই লাঠিটা উল্টো দিকে বাঁধিয়া দিছে, মানুষকে বিভ্রান্ত করার লাইগা। অভি বলে উঠল, অলরেডি 2টো বাজে, এখন তো ফিরে গ্রামের দিকে গেলেও বিকেল হয়ে যাবে। লোকটি বলে উঠল, বাবুরা, আপনারা যখন পিকনিক করতে আইছেন তখন আমি আপনাদের একটা উপায় বাতলে দিতে পারি। রাতুল বলল, উপায়? কি উপায় বলো শুনি? লোকটি বলল, আর ফিরে গিয়া লাভ নাই, এই দিকটা মোর চেনা। সামনেই আগালে একটা মাঠ পড়ে, সেইখানেই আপনারা পিকনিকটা করুন। রাতুল, বিভা আর সত্য অভির দিকে তাকায় তার উত্তরের আশায়, কারণ অভি দলের মাথা, তার কথাই শেষ সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে। অভি বলে ওঠে, তবে এখানেই বরং পিকনিকটা করি, বুঝলি? বিকেলের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দ্রুত এখান থেকে বাড়ির দিকে রওনা দিতে পারবো। বিভা বলে উঠল, সেটাই ভালো ডিসিশন হবে। রাতুল বলল, পিকনিকের জন্য যে রান্না করতে হবে তার জন্য তো এখানে গ্যাস সিলিন্ডার লাগবে, সেটা পাবো কোথায়? আমি ভেবে রেখেছিলাম গ্রামের লোকেদের কাছ থেকে গ্যাস সিলিন্ডার আর ওভেন ভাড়া নিয়ে রান্না করব, কিন্তু এখানে তো এসব পসিবল না। লোকটি নিজে থেকে বলে ওঠে,
ওসব নিয়ে চিন্তা করবেন না বাবু, আমি জঙ্গল থেকে কাঠ জ্বালানি নিয়ে আইসা উনান বানাইয়া রান্নার কাজ করিয়া দেব। রাতুল বলে উঠল, বাহ, তাহলে তো বেশ ভালোই হবে। অভি বলে উঠল, আচ্ছা বেশ, এসব কাজের পারিশ্রমিক হিসেবে তুমি কি চাও? ইতিমধ্যে বিভা ব্যস্ত হয়ে গেছে গাছগাছালির ছবি ক্যামেরাবন্দি করতে। লোকটি ঈষৎ হেসে হেসে বলল, তা বাবু, আপনারা যা দেবেন আমি তাতেই খুশি, তবে আমায় কিছু মাংস দিয়েন খেতে। রাতুল বলল, খাবার যা বাঁচবে তা তোমায় দিয়ে যাব, আর পারিশ্রমিক রূপে কিছু টাকাও দেব, হবে তো? তবে বাসনগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে দিও। লোকটি বলল, হ্যাঁ বাবু, আমি সব কইরা দিব। অভি লোকটিকে বলল, আচ্ছা, আমাদের গাড়ি তো দূরে পার্ক করা, তবে তুমি কি করে শিওর হলে আমরা সাথে করে মাংস এনেছি? লোকটি ঢোক গিলে আমতা আমতা করে বলল, আজ্ঞে বাবু, মাঝে মাঝে আপনাদের মতো অনেকে এদিকে ভুল কইরা চইলা আসে পিকনিক করতে, তারা সাথে মাংস লইয়া আসে, তাই আমিও ওই ভেবে ধইরা লইলাম। কিছুটা অসংলগ্ন উত্তর পেয়ে অভি লোকটির প্রতি সন্দেহ করতে শুরু করলো। আবার এও ভাবল, গরিব মানুষটির মাংস খাওয়ার স্বাদ থাকলেও কেনার আর্থিক সামর্থ্য না থাকায় তাদের সাহায্যের বদলে মাংস পাবার আশা করেছে। তাই তার মনটা এইসব ভেবে হঠাৎই গলে যায় অদ্ভুত লোকটার প্রতি। সত্য বলে উঠল, আচ্ছা, তবে এবার একটা ফাঁকা জায়গায় আমাদের নিয়ে চলো। গাড়ির কাছে আসতেই হঠাৎই পোলো লোকটাকে দেখে ক্ষিপ্ত হয়ে ঘেউ ঘেউ করা শুরু করলো। তা দেখে লোকটি পোলোর দিক থেকে কটমট করে চাইতে চাইতে পেছনে পিছোতে লাগলো। লোকটির চোখ মুখ অভির কথা শোনার পর মুহূর্তেই স্বাভাবিক হয়ে গেল, তা হয়তো কেউ খেয়াল করল না। অভি বলে উঠল, ওকে ভয় পেতে হবে না, পোলো কাউকে কামড়ায় না, নেহাতি তোমাকে চেনে না তাই ঘেউ ঘেউ করছে। অভি পোলোকে চুপ করানোর চেষ্টা করলেও কিছুতেই থামে না, সমানে ডেকে চলেছে পোষ্যটি। গাড়ি থেকে নামিয়ে পোলোর নেক বেল্টের সাথে চেন লাগিয়ে অভি তফাতে দাঁড়ালো। গাড়িটার মধ্যে থাকা খাদ্যদ্রব্যাদি, জলের ড্রাম আর অন্যান্য সামগ্রী নামিয়ে সত্য আর রাতুল মিলে কিছু তুলে নিল। রোগা হওয়া সত্ত্বেও ভীষণ জোরের সাথে জলের ড্রাম তুলে গন্তব্যে যাওয়ার জন্য অগ্রসর হলো লোকটি। অভি গাড়ি লক করে চাবি পকেটে নিয়ে তাদের পেছন পেছন যেতে শুরু করলো। পোলো সামনে লোকটিকে দেখে গর্জন করেই যেতে লাগলো। লোকটি ভয় পাচ্ছে দেখে অভি আবারও আশ্বস্ত করে বলল, কিছুক্ষণ বাদে তোমায় চিনে নিলে ও আর চেঁচাবে না। আচ্ছা, তোমার নামটা কি? লোকটি বলে উঠল, আজ্ঞে বাবু, আমি কিঞ্জর, এ গ্রামেরই বাসিন্দা, গ্রামের প্রান্তে আমার বাড়ি। মনে মনে তারা ভাবল, বড়ই অদ্ভুত নাম, এর আগে কখনো শুনেছে বলে মনে হয় না, হয়তো পাহাড়ি নাম। রাতুল বলে উঠল, এই বনে তুমি কি করতে এসেছিলে? কিঞ্জর বলল, আমি গরিব মানুষ বাবু, দুমুটো পেট ভরতে মধু জ্বালানি সংগ্রহ কইরা দিন চালাই। ঝোপঝাড়ের মধ্যের সরু রাস্তা দিয়ে প্রায় 300 মিটার হাঁটার পর বনানীর নিবিড় প্রাচীর উধাও করে চৌকো মাঠ উকি দিল। মাঠটি কোথাও ঢিপির ন্যায় উঁচু, আবার কোথাও কোথাও গর্ত। সত্য বলে উঠল, উফ, অবশেষে ফাঁকা জায়গার দেখা মিলল। কিঞ্জরকে মাঠের একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে সেখানে জিনিসপত্রগুলো নামিয়ে রাখতে বলল। বিভা আনন্দে বলে উঠল, ও মা, সামনে একটা কি সুন্দর দিঘি। বিভার কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই সেদিকেই তাকালো। পড়ন্ত বেলার রোদে দিঘির টলমল জল ঝিকমিক করছে। দিঘির পাড়ের গাছগুলোতে জলের প্রতিফলিত সোনালি আভা এসে পড়েছে। ঈষৎ শীতল বাতাস প্রাণচঞ্চল হৃদয়কে চরম শান্তির অনুভূতি টোকা দিয়ে যাচ্ছে। তপ্ত শরীর যার ছোঁয়া পেয়ে হাঁপ ছেড়ে বাঁচছে। রাতুল বলে উঠল, এটা প্রকৃতপক্ষে দিঘি নয়, আসলে এটি অ্যাকুইডাক্ট। শিলিগুড়ি থেকে গজলডোবার রাস্তায় মোট 5টি অ্যাকুইডাক্ট পড়ে।
যেমন করাল, নিম প্রভৃতি। এখানে এটি বেশি প্রশস্ত হয়ে দিঘির রূপ নিয়েছে। রাতুল তার জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত করে কথাগুলি বলে চলল। বিভা জিজ্ঞাসা করল, অ্যাকুইডাক্ট বলতে? রাতুল বলল, অ্যাকুইডাক্ট হলো নালা প্রকৃতির কৃত্রিম জলপ্রণালী। তিস্তার জলে খুব সামান্য অংশ ক্যানেলের মধ্যে দিয়ে যায়। ক্যানেলের পাশে রাস্তা থাকায় এপারের পশু পাখিরা জল পানে বাধাপ্রাপ্ত হয়। তাই বন্য পশু পাখিদের সুবিধার কথা ভেবে কৃত্রিমভাবে এই নালাগুলো খনন করা হয়েছে। এই দিঘিটা সেইরূপ কোনো অ্যাকুইডাক্টের অংশ। ভালো করে দেখ, দিঘির মাঝে স্রোত বোঝা যাচ্ছে। বিভা বলল, বেশ ভালো আইডিয়া তো। রাস্তাও হলো, আবার পশু পাখিদের জলের চাহিদাও পূরণ হলো। বোথ আর হ্যাপি। কিঞ্জর একটা পরিষ্কার জায়গা বেছে নিয়ে উনুন বানানোর জন্য মাটি খুঁড়তে শুরু করলো। হাতের বড় বড় নখ দিয়েই সে মাটি খুঁড়তে লাগলো। মনে হলো ভঙ্গিটা যেন পশুদের মাটি খোঁড়ার মতো। ব্যাপারটা অদ্ভুত ঠেকলো অভির। তবুও সে ব্যাপারটিতে অযথা মাথা ঘামালো না। এত কিছুর মধ্যে পোলো একটু ক্ষান্ত হয়েছে। তবে কিঞ্জর আর সামনের মতিহারির ঘন অরণ্য লক্ষ্য করে রাগান্বিত সুরে গঙাচ্ছে। অভি বলে উঠল, এই পোলো, আজ তোর কি হয়েছে রে? তোর কি জায়গাটা পছন্দ হচ্ছে না? কিছুক্ষণ অপেক্ষা কর, আমরা তো ফিরেই যাব। বলেই অভি পোলোর গলার ফিতেটাকে সামনের একটা গাছের সাথে বেঁধে দিল। নিষ্পলকে একই দিকে তাকিয়ে রইল নিরীহ পোষ্যটি। উনুন বানানো হয়ে গেলে কিঞ্জর তাদের সামনে এসে বলে, দাদাবাবুরা, আপনারা কি পাহাড়ি খেজুরের রস খাবেন? বনের ভিতরে আমি হাঁড়ি লাগিয়েছি, জ্বালানির লাইগা কাঠ আনতে যাচ্ছি, তাই একেবারে নিয়ে আসব। সত্য বলে উঠল, এখানে খেজুরের রস? বেশ, তুমি বরং এই বোতলে করে নিয়ে এসো। বলেই সত্য লোকটির দিকে তার বোতলটা এগিয়ে দিল। কিঞ্জর ধীরে ধীরে বনের মধ্যে প্রবেশ করে মিলিয়ে যায়। একটা বড় শতরঞ্চি মাঠের সমান অংশ দেখে পাতা হয়। রাতুল, সত্য আর বিভা ক্লান্ত হয়ে তার ওপর বসে পড়ে। অভি পোলোকে নিয়ে আসতে গিয়ে পোলো উল্টে তাকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে আসে। অভি বলে ওঠে, এদিকে কোথায় নিয়ে যাচ্ছিস? চল, ওখানে গিয়ে বসবি। অভি পোলোকে কিছুটা বকার সুরে বলে। জঙ্গলের দিকে মাটি ও ঝোপঝাড়ের গন্ধ শুকে জাতরেল মাপের জার্মান শেফার্ডটিও কিছুর আন্দাজ করে মুখ ফিরিয়ে ভয়ে পিছু হটতে শুরু করলো। এবার অভি তার পোষ্যকে টেনে নিয়ে বন্ধুদের দিকে অগ্রসর হলে আবারও গর্জন শুরু করলো চার পেয়ে প্রাণীটি। ফাঁকা মাঠে প্রতিধ্বনিত শব্দে বিরক্ত হলো সকলে। রাতুল বলে উঠল, আমার মনে হয় জায়গাটা ওর পছন্দ হচ্ছে না। তুই বরং ওকে গাড়িতেই রেখে আয়। খাওয়া দাওয়া হয়ে গেলে তো আমরা বেরিয়েই পড়ব। কিছু সময়ের তো ব্যাপার। গাড়ির চাবিটা তো তোর কাছেই আছে। অভি বলে উঠল, সেই ভালো। আজ ওর যে কি হয়েছে বুঝতেই পারছি না। বিভা বলে উঠল, কিছুক্ষণ থাকুক, তারপর রেখে আসবি। বলেই বিভা পোলোর মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। আদরের ছোঁয়া পেয়ে শান্ত হয়ে মাথা গুজল নিরীহ প্রাণীটি। শীতল আমেজের সাথে মিষ্টি রোদ গায়ে এসে পড়েছে। সত্য বলে উঠল, মনোরম নিরিবিলি জায়গা। শুকনো পাতার খসখসে আওয়াজ আমাকে স্বপ্নের দুনিয়ায় টেনে নিয়ে যাচ্ছে। রাতুল বলে উঠল, আজকে এখানে আসা মনে হচ্ছে সার্থক হলো। তাদের বাক্যালাপ শুনে অভি এক ঝলক হেসে উঠল, কারণ কিছু আগেই এদের মধ্যে ঝগড়া লাগার উপক্রম হচ্ছিল। শুকনো কাঠ মাথায় করে বয়ে এনে কিঞ্জর সেগুলো উনুনের সামনে জড়ো করল। কাঠগুলো উনুনের মধ্যে সাজিয়ে দেওয়ার পর রাতুল আগুন জ্বালালো। বড় হাঁড়িতে চাল চড়ল। ভাত আর মাংসের ঝোলের চেয়ে বেশি আইটেম করলে আজ বাড়ি ফেরা দুরস্ত হবে, তাই আগে চাল ফুটতে শুরু হলো। সত্য শতরঞ্চির ওপরে স্পিকারের গান চালিয়ে খাসির মাংসগুলো ধুতে বসল। অভি পোলোকে রেখে আসতে যাওয়ার সময় বলল, কেউ আমার সাথে আসবি? 4-5টা ঘুরে আসা যাবে। রাতুল সত্যের দিকে চেয়ে অভিকে বলল, আমরা খুব টায়ার্ড, আর পায়ে জোর নেই। ইতিমধ্যে বিভা বাকি কাজ কমপ্লিট করে বসেছিল। তৎক্ষণাৎ বলে উঠল,
দাঁড়া দাঁড়া, আমি যাব। 1 সেকেন্ড, ক্যামেরাটা সঙ্গে নি। অভি আর বিভা দুজনে গাড়ির দিকে অগ্রসর হলো। পোলোকে গাড়িতে রেখে তারা মতিহারির বন পরিভ্রমণে বেরোলো। গাঢ় সবুজ অরণ্যের কিছু কিছু জায়গায় ইতিমধ্যে অন্ধকার নেমে এসেছে। বাদরের চিৎকার আর এ গাছ থেকে ও গাছে লাফালাফি কানে আসছে। কাঠঠোকরার ঠকঠক আওয়াজ থেকে দুর্বল প্রজাতির টিয়ার কর্কশ ডাকে চারিদিক ভরে উঠেছে। পাথুরে মাটির ওপর দিয়ে পায়ের পাতাটুকু ভেজানো ঠান্ডা জলধারা শো শো শব্দে বয়ে যাচ্ছে। বিভা সব কিছুই ক্যামেরাবন্দি করে ব্লগ বানাচ্ছে। কিছুটা সামনে দিয়ে একটা ডোরা কাটা লম্বা শীতল রক্তের সরীসৃপ অতিক্রম করল। তা দেখে বিভা ভয় পেয়ে চিৎকার করে উঠল, সাপ সাপ! অভি ভীত বিভাকে দেখে অট্টহাসি হাসল। এগোতে এগোতে বিভা বন্যফুল সংগ্রহ করতে লাগলো। অভি বিভাকে প্রশ্ন করে উঠল, বিভা, আমি একটা জিনিস জানতে চাই, তুই কি সত্যি করে উত্তর দিবি? বিভা বিনা কৌতূহলে বলল, আগে কি বিষয়ে সেটা তো শুনি, তারপর তো উত্তর দেব। অভি অকপটে কথাগুলো বলে চলল, তোর রাতুলকে কি পছন্দ? আই মিন, তুই কি ওকে ভালোবাসিস? বিভা বলল, কি সব যাতা বলছিস বলতো? ও বুঝেছি, রাতুল তোকে এসব জানার জন্য বলেছে, তাই না? অভি বলল, না না, ও বলতে যাবে কেন, আমি জিজ্ঞাসা করছি। আসলে আমার বেশ কিছু ব্যাপার নজরে এসেছে, তার পরিপ্রেক্ষিতেই আমি জানতে চাইছিলাম, আর কিছু না। বিভা অভিজ্ঞের ন্যায় বলল, ঢং করিস না, আমি সব বুঝি। অভি বলল, সে যাই হোক, তুই কিন্তু আমার প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যাচ্ছিস। বিভা লজ্জায় ক্ষীণ গলায় বলল, আচ্ছা, যদি বলি হ্যাঁ। অভি বলল, তবে তো খুব ভালো। তোর সামনাসামনি হলে রাতুলের চোখ মুখ লাল হয়ে যায়, ওর ফিলিংসটা তৎক্ষণাৎ বদলে যায়। দেখে মনে হয় এক জায়গায় দাঁড়িয়ে সে যেন নতুন রং আবৃত কাননে হারিয়ে গেছে। বিভা বলল, বাহ, তুই তো দেখছি মনের এক্সরে ডিভাইস। বিভা আরও বলে, রাতুলের স্বভাবটা আমার বড়ই ভালো লাগে, আর ওর ওই বোকা বোকা ব্যাপারগুলো আমায় ভালো লাগার অক্সিজেন যোগায়। ও পাশে থাকলে আমার যেন মনে হয় রঙিন স্বপ্ন খেলে বেড়াচ্ছে, চারিদিকটা হঠাৎই যেন থেমে গেছে, যেন এ এক অন্য দুনিয়া। তবে যাই বলি, রাতুল কনফেস না করলে আমি কখনোই এ বিষয়ে এগোবো না। বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিভা সামনে এগিয়ে যায়। এসব কথাবার্তা চলতে চলতে তারা জঙ্গলের বেশ কিছুটা ভেতরে এসে থমকে দাঁড়ায়। তাদের ঠিক সামনে একটা বহুকালের পোড়ো জমিদার বাড়ি। জরাজীর্ণ বাড়িটির অধিকাংশ ধসে পড়েছে। মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় ইট বালি খসে পড়া শ্যাওলা আবৃত বাড়িটি দিন গুনছে। অসত্য পাকুড়ের মতো আগাছা হিসেবে জন্মানো গাছ আর তাদের প্রশস্ত শিকড় বাকড় দিয়ে অক্টোপাসের ন্যায় জড়িয়ে ধরেছে বাড়ির দেয়ালগুলোকে। কৌতূহলের বশে অভি ভাঙা দালানের দিকে এগিয়ে যায়। ভেতরের দিকে পা বাড়াতেই দুটো চামচিকা ছটপট করে উড়ে গেল। ভাঙা দেওয়ালে উঠে দাঁড়াতেই সেটার ইট খসে পড়ল। বিভা চেঁচিয়ে উঠল, অভি সাবধান! কোনো রকমে নিজেকে সামলে অভি লাফিয়ে পড়ল মাটিতে। বিভা গর্জে বলে উঠল, এখনই একটা বিপদ হলে কি হতো বলতো? তোকে নিয়ে ফেরা আমার দুঃসাধ্য হতো। অভি আশ্বস্ত করে বলল, কাম ডাউন, কিছু হয়নি তো আমার। দেয়াল খসে পড়ার আওয়াজে চোখের পলকে পোড়া বাড়ির পিছন দিক থেকে একটা ছায়ামূর্তি জঙ্গলের দিকে ঝপ করে লাফিয়ে অদৃশ্য হয়ে গেল। ব্যাপারটা শুধু বিভার দৃষ্টিগোচর হলো, কারণ ততক্ষণে অভি প্যান্টের ধুলো ঝাড়তে ব্যস্ত। বিভা আশঙ্কাগ্রস্ত হয়ে বলল, দেখলি ওদিকটা দিয়ে কি একটা চলে গেল? অভি বলে উঠল, কি গেল? বিভা বলে উঠল, চোখের নিমেষেই উধাও হলো, স্পষ্ট বুঝতে পারিনি। এই জায়গাটা আমার মোটেই সুবিধার ঠেকছে না অভি। এনাফ, এবার প্লিজ চল। বলেই বিভা ভয়ার্ত দৃষ্টিতে জঙ্গলের দিকে তাকিয়ে রইল। অভি বলে উঠল,
শিয়াল হবে হয়তো, অযথা ভয় পাস না, আমি আছি তো। কথা না শোনার ভঙ্গিতে বিভা দ্রুত পদে পিকনিক স্পটের দিকে গমন করল, আর পিছে পিছে অভি। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।